আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। শিক্ষার্থীরা, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনএইচজিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক আইনুন নাহার। আজকে আমি আপনাদেরকে অধ্যায় 2-এর প্রথম ক্লাসটি অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো। আর আজকে আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, আজকে অনলাইন ক্লাসটি ইউটিউব ক্লাস হচ্ছে আজকে 14তম ক্লাস। আবারও বলছি, আজকে আমি আরেকটি অধ্যায় অর্থাৎ অধ্যায় 2 শুরু করছি, যেখানে কোষ বিভাজন সম্পর্কে বলা আছে। শিক্ষার্থীরা, আপনারা ক্লাস শুরুর সাথে সাথে আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটি সাথে নিয়ে ক্লাসগুলো দেখবেন বা মনোযোগী হবে। কোষ বিভাজন অধ্যায়ের আজকে যে টপিকটি আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। এর আগে বলে নিই, আপনারা কোষ বিভাজন এই টপিকটি আপনারা নবম এবং দশম শ্রেণীতে পড়ে এসেছেন এবং আপনারা জানেন যে কোষ বিভাজন 3 ধরনের। আর কোষ বিভাজন কি যদি জ্ঞানমূলকে আসে, সেক্ষেত্রে আপনারা বলবেন যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে 2টি বা 4টি বা একাধিক কোষে পরিণত হয় তাকে বলা হয় কোষ বিভাজন। আমরা জানি কোষ বিভাজিত হয় দেহকোষে বৃদ্ধির জন্য, আবার জনন কোষে পরবর্তী বংশধরের জন্য কোষগুলো বিভাজিত হয়ে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে। আর কোষ বিভাজনের ক্ষেত্রে আপনারা জানেন কোষ বিভাজন 3 ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আবারও বলছি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসকে আপনারা জানেন, আপনারা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন। অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। আর অধিকাংশ ক্ষেত্রে নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন সংগঠিত হয়। এর পরবর্তী যে 2টি কোষ বিভাজন রয়েছে, একটি হচ্ছে মাইটোসিস আর একটি হচ্ছে মিওসিস। এই 2টি কোষ বিভাজনই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন মাইটোসিস কোষ বিভাজন সংগঠিত হয় জীব দেহের দেহকোষে, অর্থাৎ আমরা যদি জীবদেহ বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয়কে বোঝাচ্ছি, তাদের দেহকোষে দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি করার জন্য। আর মিওসিস কোষ বিভাজনটি ঘটে জনন কোষে। আজকে আমি যে টপিকটি পড়াবো আপনাদেরকে সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন সংগঠনের জন্য কোষ চক্র একটি ধাপ সম্পন্ন করতে হয়, সেই টপিকটি আমি বুঝাবো। এর মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলোও আছে, সেগুলো আপনারা যেহেতু নবম এবং দশম শ্রেণীতে পড়ে এসেছেন, সেটি আমি আপনাদেরকে লাইভ ক্লাসে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিব। কিন্তু আজকে বুঝাচ্ছি কোষ চক্র, যেটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এটি একাদশ শ্রেণীতে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে এটি একটি নতুন টপিক। আসুন তাহলে বোর্ডে যাচ্ছি। আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে 1-2, এটি হচ্ছে কোষ বিভাজন। আবারও বলছি, অধ্যায় 2-এর আজকে প্রথম ক্লাস। অধ্যায় 2-এর আজকে প্রথম ক্লাস, যেখানে আমি আপনাদেরকে কোষ চক্র টপিকটি বুঝিয়েছি। আপনাদের প্রশ্ন হতে পারে এর আগে অ্যামাইটোসিস কোষ বিভাজন কেন বুঝায়নি? কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি আপনারা নবম এবং দশম শ্রেণীতে পড়ে এসেছেন। আসুন তাহলে কোষ চক্র, সেল সাইকেল। একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তী বিভাজনের এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র। শিক্ষার্থীরা, আবারও বলছি, একটি কোষ বৃদ্ধি, একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। কোষ চক্র প্রধান 2টি ভাগে বিভক্ত। ভাগগুলো হচ্ছে কোষের বিভাজনরত অবস্থা বা মাইটোটিক ফেজ বা এম ফেজ। একটা কোষ চক্রকে যদি আমরা, এটি একটি কোষ চক্র, এটিকে যদি আমরা 100% ধরি, তাহলে এর মধ্যে মাইটোটিক ফেজে মাত্র 5 থেকে 10% সংগঠিত হয়, আর 90 থেকে 95 হলো ইন্টারফেজ দশা। আমি আবারও ভালো করে বুঝাচ্ছি যে কোষের বিভাজনরত অবস্থা বা মাইটোটিক ফেজ বা এম ফেজ, বিভাজনরত অবস্থা মাইটোটিক ফেজের মধ্যে আপনারা জানেন মাইটোসিস কোষ বিভাজনে আপনারা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস, এই 5টি ধাপে নিউক্লিয়াসের যে বিভাজন আপনারা জানেন এটাকে ক্যারিওকাইনেসিস বলে। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। আজকে আমি কোষ চক্রের শুধুমাত্র G1, S এবং G2 এই 3টি ধাপই বুঝাবো। আর এই টপিক অর্থাৎ এম ফেজের যে টপিকগুলো, এগুলো আপনারা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন। তারপরেও এগুলোর উপর আমি লাইভ ক্লাসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা সমাধান করে দেব ইনশাল্লাহ। আসুন তাহলে দ্বিতীয় যে দশা, 2টি এম ফেজের মধ্যবর্তী অবিভাজন অবস্থা, যাকে বলা হয় ইন্টারফেজ। আপনারা নবম দশম শ্রেণীতে পড়েছেন ইন্টারফেজ কি, জ্ঞানমূলক, খুব গুরুত্বপূর্ণ একটি জ্ঞানমূলক। ইন্টারফেজ হচ্ছে এমন একটি পর্যায় যেখানে
কোষের নিউক্লিয়াস বিভাজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে। আবারও বলছি, যদি আমরা সহজ ভাষায় বলি, এখানে বলা হয়েছে দুটি এম ফেজ অর্থাৎ দুটি মাইটোটিক ফেজের মধ্যবর্তী অবিভাজন অবস্থা যাকে বলা হয় ইন্টারফেজ। আর যদি আরও সহজভাবে বলি, অর্থাৎ কোষের নিউক্লিয়াস বিভাজন হওয়ার জন্য যতগুলো প্রস্তুতির প্রয়োজন সবগুলো প্রস্তুতি এই ইন্টারফেজ দশার মধ্যে সম্পন্ন হয়। ইন্টারফেজ ধাপটি তিনটি দশায় বিভক্ত। এটির সময় 90 থেকে 95%, অর্থাৎ সম্পূর্ণ সেল সাইকেলকে যদি আমরা 100% চিন্তা করি, তার মধ্যে 90 থেকে 95% সময়ের মধ্যে কাজ করে ইন্টারফেজ, আর বাকি 5 থেকে 10% সময়ে কাজ হয় মাইটোটিক ফেজে। তাহলে এখন আসি ইন্টারফেজের। আমি বলেছি ইন্টারফেজ হচ্ছে দ্বিতীয় দশা আর মাইটোটিক ছিল প্রথম দশা। এই ইন্টারফেজকে আবার তিনটি পর্যায়ে ভাগ করা হয় বা দশায় ভাগ করা হয়। একটি হচ্ছে বিরাম ফেজ বা গ্যাপ 1 ফেজ, সংশ্লেষণ ফেজ বা সিনথেসিস ফেজ, অথবা বিরাম দশা বা গ্যাপ 2 ফেজ। আবারও বলছি, গ্যাপ 1 ফেজ অথবা G1 ফেজ, এর মাঝে হচ্ছে এস ফেজ অর্থাৎ সংশ্লেষণ সিনথেসিস ফেজ, তারপর হচ্ছে গ্যাপ 2 ফেজ। আসুন এবার গ্যাপ 1। এখানে যদি আপনারা সেল সাইকেলটাকে সংক্ষিপ্ত আকারে দেখেন, এখানে আমি দেখেন G1 লিখেছি, অর্থাৎ গ্যাপ 1 ফেজ। এখানে ডিএনএ সংশ্লেষণের প্রস্তুতি হচ্ছে, আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষণ ঘটছে। তাহলে এই চিহ্নিত চিত্রে আমরা যদি ব্যাখ্যাটা দেখি, এখানে এটা একটা বিভাজনের মাধ্যমে দুটি কোষের সৃষ্টি হলো। সেই কোষ পুনরায় আবার এই প্রক্রিয়াগুলো সংগঠিত করে আবার বিভাজিত হবে, এটাকেই সেল সাইকেল বলা হচ্ছে। তাহলে এখানে যদি আমরা গ্যাপ 1 ফেজটা মনোযোগ দিয়ে বুঝি, একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় এই উপপর্যায়ে। তাহলে গ্যাপ 1 ফেজে একটি কোষ পরবর্তীতে আবার বিভাজনে অংশগ্রহণ করবে কিনা এটি এই পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর গ্যাপ 1 ফেজে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা সিডিকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জ্ঞানমূলক। সিডিকে এর পূর্ণরূপ কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আবারও বলছি, এটি একটি প্রোটিন সিডিকে, এটা জ্ঞানমূলকে আসে। সিডিকে এর পূর্ণরূপ লিখো, তখন আপনারা লিখবেন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটি একটি প্রোটিন। এই উপপর্যায়ে প্রোটিন, আরএনএ, ডিএনএ প্রতিলিপনের সকল উপাদান তৈরি হয়। প্রোটিন, আরএনএর উৎপাদন ঘটে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, সেন্ট্রিওল ও রাইবোজোমের সংখ্যা বৃদ্ধি পায় গ্যাপ 1 ফেজে। শিক্ষার্থীরা আবারও বলছি, সেল সাইকেলকে সম্পূর্ণভাবে দুটি অংশে ভাগ করা হয়। এক হচ্ছে মাইটোটিক ফেজ, আরেকটি ছিল ইন্টারফেজ। ইন্টারফেজকে আবার তিনটি দশায় ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে গ্যাপ 1 ফেজ, দ্বিতীয়টি হচ্ছে এস ফেজ বা সংশ্লেষণ ফেজ, তৃতীয়টি হচ্ছে গ্যাপ 2 ফেজ। এখন আসি সংশ্লেষণ ফেজ বা এস ফেজ। এই উপপর্যায়ের প্রধান কাজ হলো নিউক্লিয়াসের ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রের প্রতিলিপন ঘটা। কোষের সমস্ত ডিএনএ দ্বিগুণ হয়, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায় সংশ্লেষণ ফেজ বা সিনথেসিস ফেজ, যেখানে ডিএনএ দ্বিত্বকরণ ও ক্রোমোজোমের দ্বিত্বকরণ অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন সংগঠিত হয় এই সংশ্লেষণ দশাতে বা সিনথেসিস ফেজে। আবারও বলছি শিক্ষার্থীরা, এই উপপর্যায়ে অর্থাৎ ইন্টারফেজের সেকেন্ড যে উপপর্যায় অর্থাৎ সংশ্লেষণ ফেজে ডিএনএ এর রেপ্লিকেশন ঘটে। এটিও খুব গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক যে ডিএনএ রেপ্লিকেশন কোন উপপর্যায়ে ঘটে। আপনারা তখন উত্তর দিবেন যে ইন্টারফেজ পর্যায়ের সংশ্লেষণ উপপর্যায়ে অথবা ইন্টারফেজ পর্যায়ের সংশ্লেষণ দশাতে বা সিনথেসিস ফেজে অথবা এস ফেজে। এবার আসুন শিক্ষার্থীরা, গ্যাপ 2 ফেজ। আবারও বলছি, গ্যাপ 2 ফেজ অর্থাৎ বিরাম দশা দ্বিতীয়। এটি হলো মাইটোটিক ফেজ প্রবেশ করার প্রস্তুতি পর্যায়, অর্থাৎ গ্যাপ 2 ফেজ গ্যাপ 1 এস ফেজ সম্পূর্ণ করে গ্যাপ 2তে যখন আসে, এটি কোষ বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন এটি মাইটোটিক ফেজে এসে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সাইটোকাইনেসিসের মাধ্যমে কোষটি বিভাজিত হয়। তাহলে আসুন গ্যাপ 2 ফেজ কি? এটি হলো মাইটোটিক ফেজ প্রবেশ করার প্রস্তুতি পর্যায়।
এই উপপর্যায়ে প্রধান কাজ হলো মাইক্রোটিউবয়েল গঠনকারী পদার্থ সংশ্লেষণ করা, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়। আমরা জানি যখন প্রোফেজ থেকে প্রোমেটাফেজ ধাপে যায় তখন মাইক্রোটিউবয়েলসগুলো স্পিন্ডল যন্ত্র তৈরি করে বা আকর্ষণ তন্তু যেটাকে বলা হয়, একটি সেন্ট্রোজোম থেকে দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়। বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি এখানে তৈরি হয়। শিক্ষার্থীরা তাহলে এখানে গুরুত্বপূর্ণ কাজগুলো কি? মাইক্রোটিউবয়েল থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে যেগুলো, এবং একটি সেন্ট্রোজোম বিভাজিত হয়ে দুটি সেন্ট্রোজোমে পরিণত হচ্ছে, এবং কোষের বিভাজনের জন্য অর্থাৎ এখানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস ঘটার জন্য যত শক্তি বা এটিপি এডিনোসিন ট্রাইফসফেটের প্রয়োজন হচ্ছে সবই তৈরি হচ্ছে এই গ্যাপ 2 ফেজে। শিক্ষার্থীরা আবারও বলছি, কোষ চক্র এই টপিকটি একাদশ শ্রেণীর জন্য প্রথম, কিন্তু এখানে যে এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ বা মাইটোসিসের যে 5টি ধাপ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো আপনারা দশম শ্রেণীতে পড়ে এসেছেন। এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস, এই 5টিকে আমরা জানি এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে বলে এটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন যখন টেলোফেজ পর্যায়ে শেষ হচ্ছে তখন এসে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। এই ধাপগুলো সম্পূর্ণ করে যে দুটি কোষের উৎপন্ন হয়, আমরা জানি মাইটোসিস প্রক্রিয়া একটি কোষ মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ বা ডটার সেল উৎপন্ন হয়। সেই ডটার সেলগুলো যদি আমি সাইক্লিক আকারে দেখাই, এই দুটো ডটার সেল উৎপন্ন হচ্ছে। পুনরায় এই দুটি ডটার সেল যখন আবার কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নিবে তখন আবার গ্যাপ 1 এস ফেজ এবং গ্যাপ 2 ফেজ পরিপূর্ণ করে আবার এভাবে বিভাজিত হবে, অর্থাৎ এটা চক্রাকারে সম্পূর্ণ হয় বলে এটাকে সেল সাইকেল বলা হচ্ছে। আর শিক্ষার্থীরা মনোযোগ দিবেন, এখানে যে দুটো সেল নিয়েছি এগুলো হলো পরিপূর্ণ সেল, বিভাজনরত সেল। এই সেলগুলো কোষগুলো মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে পুনরায় গ্যাপ 1 বা বিরাম দশা 1, সংশ্লেষণ দশা, বিরাম দশা 2, এগুলো সম্পূর্ণ করাকে ইন্টারফেজ বলা হচ্ছে। এগুলো সম্পূর্ণ করে প্রস্তুতি গ্রহণ করেছে মাইটোটিক ফেজে আসার জন্য। মাইটোটিক ফেজে এসে নিউক্লিয়াসটি বিভাজিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর এই নিউক্লিয়াসটি বিভাজনের জন্য 5টি ধাপের প্রয়োজন হচ্ছে, সেটি হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরপরে নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, যেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। শিক্ষার্থীরা আমি আপনাদেরকে এম ফেজ অর্থাৎ মাইটোসিস বিভাজন এই টপিকটি এখানে কিভাবে সংগঠিত হয় সেগুলো পড়াচ্ছি না, কারণ এটি আপনারা দশম শ্রেণীতে পড়ে এসেছেন। আমি শুধুমাত্র ইন্টারফেজের যে 3টি দশা অর্থাৎ গ্যাপ 1 সংশ্লেষণ দশা এবং গ্যাপ 2 দশা অর্থাৎ বিরাম দশা 1, সংশ্লেষণ দশা এবং বিরাম দশা 2, এই 3টিকে বুঝিয়েছি। এই 3টি ধাপ সম্পূর্ণ করে কোষটি বিভাজনের জন্য প্রস্তুত হয়। তাহলে এই 3টি ধাপ সম্পূর্ণ করে কোষটি বিভাজনের জন্য প্রস্তুত হওয়াকেই বলা হচ্ছে ইন্টারফেজ। আর এই 3টি দশা সম্পূর্ণ করে কোষটি যখন বিভাজনের জন্য প্রস্তুত হয় তখন এটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, সেগুলো আবার পুনরায় এভাবে বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর এটাকে বলা হচ্ছে সেল সাইকেল। সাইকেল বলতে আমরা বুঝি যে চক্রাকারে যেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয় সেগুলোকে সাইকেল প্রক্রিয়া বলা হয়ে থাকে। এখানে কোষটি চক্রাকারে বিভিন্ন কার্যক্রম সম্পূর্ণ করছে বলে এটাকে সেল সাইকেল বলা হচ্ছে। শিক্ষার্থীরা আশা করি কোষ চক্র বা সেল সাইকেল টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই লাইভ ক্লাসে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব পুনরায় আরেকবার বুঝিয়ে দিতে। এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে মিউসিস কোষ বিভাজনের পর্যায় 1 বুঝাতে। এটিও আপনাদের একাদশ শ্রেণীর ক্ষেত্রে নতুন একটি টপিক। আশা করি আমার সাথে পরবর্তী ক্লাসেও যুক্ত হবেন, আর অনুরোধ করছি ইউটিউব ক্লাসগুলো দেখবেন, অবশ্যই এতে আপনারা উপকৃত হবেন। শেষ করছি আজকের ক্লাস, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।